সিলেটে জুলাই পদযাত্রা করছে এনসিপি। হবিগঞ্জে 9 জনের নামে ছাত্রদলের অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এবং ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি চুলার, রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকট। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। দর্শক, সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানিগঞ্জে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে তার সর্বশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাই। জুলাই পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে যারা অংশগ্রহণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়ি বহরে হামলা হয়েছিল। তারপরেই কিন্তু বেশ একটি উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে যে নাহিদ ইসলাম, সার্জিস পাটোয়ারি তারা বেশ কিছু অভিযোগ করেছিলেন। তারা বলছিলেন যে তাদের জুলাই যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রায় সুপরিকল্পিতভাবে সরকার দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা হামলা করছেন। এরপর থেকেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমরা এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় রয়েছে, একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা এবং এই উপজেলায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যে জুলাই পদযাত্রার যে পথসভা সেই পথসভাটি এখন চলছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত স্টেজে আসেননি। আমরা যতদূর জানতে পেরেছি এখন থেকে কিছুক্ষণের মধ্যেই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি, সাদ্দিস আলম থেকে নিয়ে নেতাকর্মী যারা রয়েছেন তারা এসে পৌঁছাবেন এবং ইতিমধ্যেই স্থানীয় নেতাকর্মী, এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে যদি অন্য পাশে আমি দেখানোর চেষ্টা করি, অন্য পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আমরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে আসলে তারা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও আসলে এখানে অবস্থান নিয়েছেন, সতর্ক অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রার যে পথসভা সেই পথসভাটি কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি পথসভার স্টেজের এক পাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, অন্য পাশে এনসিপি নেতাকর্মীরা। তবে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। সব মিলিয়ে এই ছিল এখানকার সর্বশেষ জাকিয়া। মাহি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কামরুল ইসলাম মাহি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন জুলাই পদযাত্রা নিয়ে এনসিপির যে কর্মসূচি চলছে সে প্রসঙ্গে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে হবিগঞ্জ শহরে ছাত্রদলের উপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং আরও 50 জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। হামলাকারীরা 4টি মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ দাবি করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে উখিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। তিনি উখিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে সেখানে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচালিত খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরে ক্যাম্প 4 এক্সটেনশন, ক্যাম্প 8W এবং 6 নম্বর ক্যাম্পও পরিদর্শনের কথা রয়েছে। সবশেষে উখিয়ার নর্থ অ্যান্ড কফি হাউসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে চা চক্র ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এর আগে সকালে তিনি কক্সবাজারে পৌঁছান। রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে উখিয়ার ব্যস্ত সময় পার করছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। দর্শক, আমরা অপেক্ষা করছি প্রতিবেদনটির জন্য। যে দূত সার্জিও গোর আজকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আমরা দেখেছি একটি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন, উনি একটি ওয়াচ টাওয়ারে উঠে আমাদের কার্যক্রমগুলো দেখেছেন। আর এখন যেখানে রয়েছি এটি হচ্ছে যে ইউএনএইচসিআর একটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এবং আমরা এখানে দেখছি এখান থেকে সমস্ত বিভিন্ন বিভিন্ন দ্রব্য খাওয়ার থেকে আরম্ভ করে গ্যাস থেকে আরম্ভ করে প্রয়োজনীয় সমস্ত কিছু এখান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। সেই সেই আমরা দেখেছি যে সেই ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে এখন আছি। যে সার্জিও গোর আপনি দেখতে পাচ্ছেন যে উনি এখন ভিতরে রয়েছেন, এবং উনি এই ডিস্ট্রিবিউশন পয়েন্টে উনি এসছেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে এখানে রোহিঙ্গাদের এই কার্যক্রম নিয়ে আসলে আমরা সকাল থেকে খবর পেয়েছি যে উনি এই কার্যক্রমগুলো নিয়ে একটি মত বিনিময় করার কথা রয়েছে অবশ্য বিকেলে। তবে এই মত বিনিময়ের আগে একটু জানিয়ে রাখি যে 2017 সাল থেকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু হয় তখন তাদের সংখ্যা ছিল 9 লাখ, এবং এরপরে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে সেটি এখন 15 লাখ অতিক্রম করেছে। সেজন্য একটি অবস্থার মধ্যে এখন রয়েছে। তবে ওনার এই প্রত্যাবর্ষণ, অর্থাৎ উনি আসার পরে রোহিঙ্গাদের দাবি ছিল যে ওনারা একটা প্রত্যাবর্ষণ বা ভালো ধরনের কোনো একটি দিক হয়তো ওনার কাছ থেকে পাবেন। তো সেই প্রত্যাশায় আমরা দেখেছি নানান ব্যানার ফেস্টুন নিয়ে কিছুক্ষণ আগে রোহিঙ্গারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং ওনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তো সব মিলে আসলে উনি এখনো বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। আর যেটি বলছি, এখন উনি যে ইউএনএইচসিআর এর যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট সেখানে উনি রয়েছেন। তবে এরপরে উনি ইউএনএইচসিআর এবং এখানকার এনজিওর বিভিন্ন রকম কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবার সাথে উনি একটি বৈঠক করবেন। সেই বৈঠকের পরে আসলে উনি কোনো রকম বার্তা দেয় কিনা বাংলাদেশের এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, তো যদি আমরা সেই ধরনের কোনো তথ্য পাই তাহলে হয়তো আমরা আরো পরবর্তী খবর সেই তথ্যগুলো নিয়ে আমরা আপডেট করে দেবো। তো আপাতত উনি এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিভিন্ন জায়গাগুলো উনি পরিদর্শন করছেন, সে ধরনের তথ্য আমার কাছে রয়েছে। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। একদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা, অন্যদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। এতে ব্যাহত হচ্ছে পরিবহন খাত থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বিস্তারিত সাইমুম প্রভার প্রতিবেদনে। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির ৮-এর সড়ক। সকালের নাস্তা কিনে বাড়ি ফিরছেন এক যুবক। জানান শুধু গত ১০-১৫ দিন নয়, বরং বিগত ২-৩ বছর ধরেই গ্যাস সংকট। আরেক বাসিন্দা বলছেন ৬ মাসের কথা। এলাকাটির গ্যাস পাইপে পানি জমে লিকেজের কারণে দীর্ঘদিন বেশিরভাগ বাসিন্দাই গ্যাসবিহীন দৈনন্দিন জীবন কাটাচ্ছেন। ৬ মাস ধরে গ্যাস নাই, কিছু কিছু এলাকার মধ্যে ছিল আর কিছু কিছু নাই, এবং ৬ মাস ধরে গ্যাসের প্রত্যেকটা লাইনের মধ্যে পানি ঢুকিয়া লিক হয়ে পানি ঢুকছে। ৩ থেকে ৪ বছর যাবত এটা কন্টিনিউ চলতেছে, এবং এটা নিয়ে এলাকার কারো মেম্বার কাউন্সিলর বা কারো কোনো মাথা ব্যথা নেই। এছাড়া গত প্রায় ১০ দিন ধরে বাড্ডা, রামপুরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, আদাবর, উত্তরা এবং পুরান ঢাকা সহ বেশিরভাগ এলাকার বাসাবাড়িতে লাইনে একেবারেই থাকছে না গ্যাস। ভুক্তভোগীরা রান্নার জন্য বাধ্য হয়ে চড়া দামে রাইস কুকার, ইন্ডাকশন ও এলপিজি সিলিন্ডার কিনছেন, যা ব্যয় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিম্নবিত্তরা পড়েছেন আরও বিপদে। মহিলারা সারাদিন বসে থাকে, ইলেকট্রিক চুলা দিয়ে কতক্ষণ চলে। শুধু ঘরে নয়, জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাইরেও। শুক্রবার রাজধানীর মগবাজার, তেজগাঁও, শাহবাগ, মোহাম্মদপুরে গিয়ে দেখা যায় বেশিরভাগ ফিলিং স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ। যে দু একটি পাম্পে সিএনজি পাওয়া যাচ্ছে সেগুলোতে ভোর থেকেই গাড়ির দীর্ঘ সারি। 2 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারেননি অনেকে। বিগত 20-25 দিন ধরে আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ হলো
4 ঘন্টা 5 ঘন্টা আমাদের গ্যাস নিতে সময় যায়, প্রতিদিন 2 বার করে গ্যাস নেওয়া লাগে। প্রায় 1.5-2 ঘন্টা মতন দাঁড়াই আছি সিরিয়ালে, কিন্তু গ্যাস পাইতেছি না। পরে কাছাকাছি আইছি। অনেকে দৈনিক আয় হারিয়ে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন। যারা রাস্তায় রয়েছেন তারা ভাড়া নিচ্ছেন দ্বিগুণ। এমন পরিস্থিতিতে এই সংকটের আশু সমাধান চান ভুক্তভোগীরা। আমাদের 10-12 দিন থেকে গ্যাসের অনেক সমস্যা, পাড়াপড়শিরা রান্না করতে পারতেছে না। এটা সমাধান হয়ে গেলে আমাদের জন্য ভালো হয়। তবে জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে বলেও জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা। চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রে মৌসুমের শুরুতে ইলিশের যোগান কম। চাহিদা পূরণে দক্ষিণ অঞ্চল, ভোলা, বরিশাল এবং সমুদ্র থেকে আহরণকৃত ইলিশে চলছে বাজার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেই ইলিশ আসাও বন্ধ আছে। চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্র থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, আপনার কাছ থেকে জানতে চাই, আসলে ইলিশ ধরার যে কম চলছে, এই মুহূর্তে ইলিশের যোগান কম বলা হচ্ছে, সে বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপনি। পুরো মৌসুম জুড়ে, বছর জুড়ে ক্রেতাদের অপেক্ষা ছিল যে ইলিশের মৌসুম যখন শুরু হবে তখন ইলিশের দাম কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কিন্তু সেই ক্রেতাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এখন পর্যন্ত ইলিশের মৌসুম শুরু হলেও পূরণ হয়নি। এর পেছনে মূল কারণ হচ্ছে ইলিশের যে যোগান, সেই যোগান কিন্তু পর্যাপ্ত নয়। চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত সেই ইলিশ ধরা পড়ছে না। এই ধরা না পড়ার কারণে সমুদ্র এলাকা, ভোলা, হাতিয়া এই অঞ্চলটি থেকে ইলিশ মাছ আমদানি করে কিন্তু এখানকার বাজার সচল ছিল, ক্রেতাদের চাহিদা পূরণ করা হতো। বঙ্গোপসাগরে দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে মাছ ধরা বন্ধ রয়েছে, যার কারণে এখানটাতে ইলিশের যোগান একেবারেই কমে গেছে। সেই প্রভাবটাই এখন বাজারে পড়ছে। আমরা মৌসুম ছাড়া যেখানে ইলিশের কেজি দেখেছিলাম 2500, 2600, 2800 টাকা, এখনও কিন্তু সেই দামই বর্তমান বাজারে বিরাজ করছে। আজকের বাজার দরটা একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকের বাজারে চাঁদপুরের যে লোকাল ইলিশ আছে সেটি দক্ষিণাঞ্চলের ইলিশের তুলনায় 2 থেকে 300 টাকা কেজি প্রতি বেশি দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে দক্ষিণাঞ্চলের 1 কেজি ওজনের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা কেজি। 800 থেকে 900 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি। এছাড়া 500 গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা কেজি। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রের খোঁজ খবর আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালের কাছ থেকে। একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বান্দরবানে বগালেক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মোটরসাইকেল, নারী সহ 2 পর্যটক নিহত। এবং উদার প্রকৃতির মাঝে অনন্য এক শিশু নিকেতন, আগামীর স্কুল। আপনারা দেখছেন দেশের খবর। বান্দরবানের রুমা বগালেক সড়কের পেপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারী সহ 2 পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, নিহতরা হলেন মোহাম্মদ জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার রূপা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে জমির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরখানুদ্দিনে, রূপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তারা পর্যটক দম্পতি স্বামী স্ত্রী ছিলেন কিনা তা জানা যায়নি। পর্যটক 2 জন স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়ে সেখানে বেড়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কুড়িগ্রামের ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধে ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কে দেখা দিয়েছে স্থানীয়দের মাঝেও। ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধরলা নদীর শারডোব এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাই। কুড়িগ্রামে আসলে এই যে ধলা নদী, এই ধলা নদীর যে আসলে এই বাঁধটি আসলে প্রায় 6.5 কোটি টাকার একটি প্রকল্প। সেখানে প্রায় 400 মিটার এই প্রকল্পে আসলে চলমান কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এইটা 27 সাল পর্যন্ত এই মেয়াদ আছে এই কাজের। তবে গতকাল এই বাঁধটির আকস্মিক 2টি অংশে ধসে যায় এবং এই কাজটির জন্য আসলে স্থানীয় যারা আছে তারা বলছে যে আসলে যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তারা আসলে তাদের যে কাজটি করছে অনেক নিম্নমানের কাজ করছে।
বিদায় আসলে এই কাজটি ধসে পড়েছে। আসলে এই বাঁধের সাথেই একটি স্কুল আছে, সাতকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ আছে এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু এলাকা আছে। যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই এলাকাগুলি আসলে রক্ষার জন্য আসলে এই বাঁধটি দেওয়া হয়েছিল। তবে আসলে যেহেতু এই বাঁধটি এখন ধসে গেছে, সেহেতু আসলে এই এলাকার মানুষ, স্কুলের যারা আছে এবং সেই সঙ্গে স্থানীয় যারা মানুষ আছে তারা অনেকটাই আতঙ্কে আছে। তবে পানি উন্নয়ন বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কেননা আসলে এই বাঁধটি আসলে যেহেতু পানির একটা চাপ ছিল, সেই চাপের কারণে আপাতত সেই ধস নেমেছে। ইমার্জেন্সি জিওব্যাগ দিয়ে সেই আসলে ঠিকাদাররা সেটি সামলানোর চেষ্টা করছে। তবে পানি কমে গেলে সেই কাজটি স্থায়ী যে কাজ, সেই কাজটি করা হবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। এই ছিল কুড়িগ্রামে যে আসলে 6.5 কোটি টাকার প্রকল্পের যে আসলে ধস নেমেছিল, স্থানীয় যে আতঙ্কে আছে তার সর্বশেষ। জাকিয়া, ধন্যবাদ আপনাকে লিটন। কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মনোয়ার হোসেন লিটন। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে মানুষদের জন্য দুদিনের ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাবার বিতরণ কার্যক্রম করেছে এক্স নটরডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার চর রাজীবপুর উপজেলার বিলপাড়া চর, মাছপাড়া চর ও চর অষ্টমীতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া বৃহস্পতিবার চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরেও এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ব্রহ্মপুত্রের তীরে ঘেঁষে ভাসমান চিকিৎসা ক্যাম্পে এ দুদিনে ব্যথা, হৃদরোগ, পেটের পীড়া, চর্মরোগ, মেডিসিন, ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন বয়সী 4 শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ ও চিকিৎসা উপকরণ, স্যানিটারি উপকরণ প্রদান এবং শুকনো খাবার বিতরণ করা হয়। নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী চিকিৎসকরা এই ক্যাম্প পরিচালনা করেন। একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। বাঁশের ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে মাটির দেয়াল আর টালির ছাউনির নান্দনিক ঘর, যেন মাটির কোলে পড়াশোনায় মগ্ন একদল শিশু। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম রঘুনাথপুর পাহাড়িয়া পাড়ায় উদার প্রকৃতির মাঝে গড়ে উঠেছে অনন্য এক শিশু নিকেতন, আগামীর স্কুল। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য, জহিরুল ইসলামের চিত্রে দেখুন বিস্তারিত। বাঁশের ফটক, মাঠের দোলনাটিও বাঁশের, মাটির 20 ইঞ্চি পুরো দেয়ালের ঘর, ছাউনিতে মাটির টালি, দরজা জানালা বাঁশ ও বেতের, শিক্ষক ও শিক্ষার্থীদের বসার চেয়ার টেবিল সবই বাঁশের। দেখলে মনে হয় গ্রামীণ ঐতিহ্যের কোনো মাটির বাড়ি, আসলে একটি শিশু বিদ্যা নিকেতন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া। দুর্গম যোগাযোগের কারণে এই গ্রামের শিশুদের জন্য শিক্ষা ছিল এক অধরা স্বপ্ন। সবচেয়ে কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও প্রায় 2 কিলোমিটার দূরের পথ। ফলে শিক্ষার আলো থেকে শিশুরা ঝরে পড়ত অঙ্কুরেই। 2025 সালে বদলে যায় দৃশ্যপট। স্থানীয় শিক্ষিত তরুণদের উদ্যোগ, গ্রামবাসী স্বেচ্ছাশ্রম আর বেসরকারি সংস্থা গ্রো ইয়ার রিডার ফাউন্ডেশনের সহযোগিতায় গড়ে ওঠে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পাহাড়িপাড়া আগামীর স্কুল। কেউ দেন জমি, কেউ নিজের ঝাড় থেকে বাঁশ দেন, কেউ কেউ দেন স্বেচ্ছাশ্রম। গ্রো রিডারের সাথে যোগাযোগ, ওনারা আমাদের গ্রামে আসার পর ওনারা আসলে অনুভব করেছে আমাদের গ্রামে কোনো স্কুল নেই। যে রাস্তা আর আমার স্কুলের যে দূরত্ব, মানে আমার স্কুলে যেতে অনেক কষ্ট হতো। দেখি তো আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে। শান্ত শীতল মাটির মায়া আর প্রকৃতির উদার আলো সুবাতাসে আনন্দের সঙ্গে লেখাপড়া শিখছে শিশুরা। তাদের চোখে আগামী দিনের স্বপ্ন। আমার স্কুলে পড়ে অনেক ভালো লাগে, আমাদের স্যারে অনেক মজা করে পড়া, অনেক ভালো মতে পড়ি। আমরা এই স্কুল হওয়ার পরে আমরা এখানে পড়ি বাঁশের ও মাটির। প্রাক প্রাথমিক থেকে 2য় শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে আগামীর স্কুলে। আবেদন দিলে আমাদের একটা সরকারি নীতিমালা আছে, যেটা APSS, যেটা হচ্ছে অ্যানুয়াল স্কুল সেন্সাস স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমাদের আসতে হয় যে আমাদের কতগুলো ছাত্র আছে, কতজন স্টুডেন্ট আছে, টিচার আছে, কিভাবে তাদের পাঠদান হচ্ছে, এগুলো ওই ফর্মে সকল কিছু আছে। শুভ চিন্তা, অদম্য ইচ্ছাশক্তি আর সম্মিলিত প্রচেষ্টা প্রত্যন্ত অঞ্চলেও যে শিক্ষার আলো জ্বালাতে পারে তার এক অনন্য দৃষ্টান্ত পাহাড়িয়াপাড়া আগামীর স্কুল। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, এ ছিল দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।